নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার পাঠ করব দিলীপ কুমার রায়চৌধুরীর একটি কল্পবিজ্ঞানের গল্প। নিয়মিত শ্রোতারা জানেন, কিছুদিন আগে দিলীপ কুমার রায়চৌধুরী এবং তাঁর কল্পবিজ্ঞানের সঙ্গে এই আসরে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম তাঁর লেখা প্রথম কল্পবিজ্ঞানের গল্প পাঠ করে। আর তার কিছুদিন পরে আরও 3জন খ্যাতিনামা লেখকের সঙ্গে একসঙ্গে লেখা দিলীপ রায়চৌধুরীর সবুজ মানুষ গল্পটি, যা আকাশবাণীতে প্রচার হয়েছিল, সেটিকেও পাঠ করেছি। বছর শেষ করার আগে তাই মনে হলো এই বিশাল সম্ভাবনাময় অথচ স্বল্পায়ু লেখকের আরও একটি গল্প শ্রোতাবন্ধুদের উপহার দিয়ে যাই। পরের সিজনে আবার দিলীপ রায়চৌধুরীর কাছে ফিরে আসার ইচ্ছাও রইল। এই গল্পে আবারও দেখছি দিলীপ নিজের বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতার সঙ্গে কল্পবিজ্ঞান এবং নিজের ভারতীয় বাঙালি সত্তার সঙ্গে মার্কিন মুলুকের তথা সারা পৃথিবীর বিজ্ঞান জগতের অগ্রগতির মেল, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর নিজের জীবনে ছিল, অতি সহজভাবে গল্প সেই পটভূমিতে প্রকাশ করেছেন। আরম্ভ করছি আজকের পাঠ, দিলীপ কুমার রায়চৌধুরীর কল্পবিজ্ঞানের গল্প নেরগাল। পঞ্জিকার পাতা খুলে এখানে ঋতু নির্ণয় করতে হয় না। বরফে ঢাকা শীতের সাম্রাজ্যে যখন পরদেশি মন এক টুকরো সবুজের জন্য ছটফট করছে, হঠাৎ একদিন বিকেলের পড়ন্ত রোদ্দুরে জানালার ফাঁকে চোখে পড়ে রোগা ক্ষীণ খ্যাংরা গাছের ডালে নরম এক স্পন্দমান সবুজ কলি, যেন পরম বিস্ময় ও কৌতূহল ভরে মাথা তুলে তাকিয়ে রয়েছে ঘুম ভাঙা শিশুর মতো। যখন নতুন এসেছিলাম এদেশে গ্র্যাজুয়েট ছাত্র হিসাবে, বসন্তকালের যে প্রকৃত বৈশিষ্ট্য কি বুঝতে পারতাম না। দেশে থাকতে শীত শেষ হয়ে কখন বসন্ত কোথা দিয়ে চলে গেল বোঝাই যেত না। কলকাতায় এত তাড়াতাড়ি গরম পড়ে যায় যে বসন্ত ভয়েই পালায়। কিন্তু এই উত্তর মার্কিন মুলুকে প্রখর শীতের শেষে বসন্ত এক বিরাট উৎসবের সময়। বসন্ত এখানে বিস্ফোরিত হয়, অঘোষিত তবু পরম প্রার্থিত আগন্তুকের মতো মাঠের সবুজে, দিগন্তের নীল, রৌদ্রোজ্জ্বল সকালের হলুদে এ এক বিস্ময়কর জাদুকরের ছোঁয়া। শিকাগো বিশ্ববিদ্যালয়ের জগৎজোড়া নাম। কত কষ্ট করে যে আমাকে এখানে স্থান পেতে হয়েছে তা ভাবলে বসন্তোৎসব প্রমোদ রঙ্গে যোগ দেওয়ার উৎসাহ থাকে না। ল্যাবরেটরি আর অ্যাপার্টমেন্ট, এই নিয়েই দিন কেটে যাচ্ছে। ভোরবেলা উঠে বেরোই, কোনো রকমে প্রাতরাশ সেরেই কাজ শুরু করতে হয়। ল্যাবরেটরিতে স্যুপ গরম করে খেয়ে নিই। খালি সন্ধ্যের খাবারটা খেতে বাইরে যাই। কচ্ছিৎ কখনো দিনের বেলায় পথে বেরোলে দেখি টেনিস কোর্টে অগুন্তি ছেলে মেয়ের ভিড়, দূরে গলফ কোর্সের সামনে অসংখ্য গাড়ির সারি, সাপ্তাহিক নাচের আসর, অর্কেস্ট্রা, অভিনয়, জলকেলি, এসবের শেষই নেই। বিশ্ববিখ্যাত অধ্যাপক গরম্যানের কাছে রসায়ন শাস্ত্রে গবেষণা করছি। বিশ্ববিদ্যালয়ের এইসব সান্ধ্য অনুষ্ঠানের রসোপভোগের সময় কোথায় পাব? সেদিন সকালবেলায় কতকগুলো কম্পাউন্ড ফিল্টার করছিলাম। এক্ষুনি সেগুলোর বন্দোবস্ত না করলেই নয়। টেলিফোনটা হঠাৎ বেজে উঠল ঝনঝন করে। হ্যালো? ও হ্যালো মিস্টার বার্নস্টিন, কি ব্যাপার? সঞ্জয়, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তুমি তো জানো, ফরেন স্টুডেন্টস অ্যাডভাইজার হিসেবে প্রত্যেকটি আগন্তুক অতিথিকে স্বাগত জানাতে এয়ারপোর্টে যাই। আজ খবর পেলাম কলকাতা থেকে প্রফেসর রায় আসছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে 1 বছরের জন্য এক বিশেষ কাজে। এদিকে আমি একটা জরুরি ব্যাপারে আটকা পড়েছি। আমার অ্যাসিস্ট্যান্ট ট্র্যাভিসকে তো তুমি চেনোই, ওর সঙ্গে তুমি যদি এয়ারপোর্টে যেতে পারো তো খুব ভালো হয়। মহা সমস্যায় পড়লাম। একটা কাজ আরম্ভ করেছি,
সে কাজটা ফেলে যায় কি করে? ফেলে রেখে গেলে কম্পাউন্ডটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি ইতস্তত করছি দেখে মিস্টার বার্নস্টিন বললেন, শোনো, আমি প্রফেসর গোরম্যানকে বলে দিচ্ছি তোমাকে ঘন্টা 2 ছেড়ে দেওয়ার জন্য। আরে এয়ারপোর্টের হাওয়া খেলে তুমি বিকেলে আরও বেশি খাটতে পারবে। কৃতদাসের মালিকদের তো এটা বোঝা উচিত। নিজের রসিকতায় নিজেই হাসতে আরম্ভ করলেন। টেলিফোনটা রেখে দিয়ে বিরক্ত হয়ে কম্পাউন্ডটা যতদূর সম্ভব শুকিয়ে ডেসিকেটারে ভরে রাখলাম। কি আর করা যায়। ঠিক 10:30টায় ট্র্যাভিস এলো। শহর থেকে বেরিয়ে এয়ারপোর্টে যেতে হিমশিম অবস্থা। সপ্তাহের শুরু। বিরামহীন মোটর গাড়ির স্রোত পথে। একটা লাল বাতি পেরোতে পুরো 10 মিনিট। কোনো রকমে শহরের চৌহদ্দি পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছুটল। যেতে যেতে ভাবতে লাগলাম, কে এই প্রফেসর রায়? তাড়াহুড়োয় ভালো করে পুরো নামটাও জানা গেল না। কী বিষয়ের অধ্যাপক কে জানে। এয়ারপোর্টে পৌঁছে দেখি হাতে তখনও কয়েক মিনিট সময় আছে। রেস্তোরাঁয় এক পেয়ালা কফিতে গলাটা একটু ভিজিয়ে নিতেই দেখি মাইক্রোফোনে ঘোষণা হচ্ছে, প্যান আমেরিকান ফ্লাইট 206 এইমাত্র এসে পৌঁছল। পাসপোর্ট ও কাস্টমসে আরও কিছু সময় গেল। আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি কাস্টমসের বেড়ার ওপার থেকে একজন বাঙালি ভদ্রলোক আমার দিকে হাত নাড়ছেন। আরে, এ যে অধ্যাপক সুশোভন বাবু, আমাদের সেন্ট জেমস কলেজে অ্যাস্ট্রনমি ও বায়োলজি পড়াতেন। ওহরি, ইনিই তাহলে বার্নস্টিনের প্রফেসর রায়, আমাদের কলেজের রুটিনের এসআর। ট্র্যাভিস আমাকে জিজ্ঞেস করলে, তুমি কি ওকে আগে চিনতে? আরে চিনতাম মানে, আমি ওর কাছে পড়েছি কলেজের পুরো 4 বছর। সুশোভনবাবু কিন্তু একটুও বদলাননি। সেই উস্কো খুস্কো চুল, পোশাক পরিচ্ছদ ও হাবভাবের মধ্যে যেন বড় বড় করে লেখা রয়েছে অধ্যাপক। সঙ্গে একটা সস্তা সুটকেস, তাও পোর্টারদের টানা হ্যাঁচড়ায় ছিঁড়ে গেছে। হুট করে এসে পড়েছেন বছরের মাঝখানে, থাকার জায়গা ঠিক নেই। বললাম, আপাতত আমার অ্যাপার্টমেন্টেই চলুন, তারপর চান টান করে সুস্থ হয়ে বার্নস্টিনের সঙ্গে দেখা করবেন। জানো সঞ্জয়, তোমাকে দেখে যেন হাতে চাঁদ পেলুম। আমার এদেশে আসার মোটেই ইচ্ছা ছিল না। ভালোই হলো, তুমি বলছো নিজেই রান্না করে খাওয়া যাক রাত্রিরে। অন্তত আজ রাত্রিটা আর ওইসব বিদেশি ছাই ভস্ম গিলতে হবে না। কিন্তু আমেরিকানরা আপনাকে কলকাতা থেকে শিকড়ে শুদ্ধ নড়াতে পারল কি করে? আরে বলো কেন ভাই, কি কুক্ষণেই যে বছর 5 আগে বিলেতের নেচার পত্রিকায় মঙ্গল গ্রহ সম্পর্কে এক গাঁজাখুরি গল্প ছাপিয়েছিলাম, তার জন্যই শেষ পর্যন্ত পাড়ি দিতে হলো। ওরা আমাকে খুব বোদ্ধা ব্যক্তি ঠাউরিয়েছে। আসলে আমি দেখতে চাই উন্নত যন্ত্রপাতির সাহায্যে আমার থিওরি কতটুকু প্রমাণ করা যায়। গাঁজাখুরি গল্পই বটে। এক নিমেষে মনটা উড়ে গেল কলেজ জীবনের সেই সোনার খাঁচার দিনগুলোতে। আমাদের সেন্ট জেমস কলেজে অন্য কলেজের তুলনায় ফাঁকি দেবার রাস্তা খুব কম ছিল। যে সুইট ফাদাররা খালি মাইনে করা প্রফেসর নন, তাঁদের জীবনটাই উৎসর্গীকৃত। বাঙালি অধ্যাপকদের মধ্যে সুশোভনবাবু আমাদের অ্যাস্ট্রনমি ও বায়োলজি পড়াতেন। তিনিও চরিত্রে ও গবেষকের একাগ্রতায় প্রায় ক্যাথলিক বললেই চলে। ইংরেজি সেটা বোধহয় 1956 সাল হবে। ঠিক পুজোর ছুটির আগে সুশোভনবাবু আমাদের গ্রহলোকের কথা পড়িয়ে শেষ করছিলেন। এখনও কানে ভাসছে মঙ্গল গ্রহ সম্পর্কে তাঁর ক্লাসের বক্তৃতা। প্রাচীনকালে লোকেরা একটি গ্রহকে ভীষণ ভয় করত। তার চেহারাটা কোনো পরাক্রান্ত দেবতার টকটকে লাল চোখের মতো, যে চোখ যেন ক্রোধ ভরে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। রক্তবর্ণ মহাকাশচারী গ্রহটিকে চ্যালডিয়ানরা নাম দিয়েছিল নেরগাল, যুদ্ধের ও মৃত্যুর দেবতা। পার্সিয়ানরাও বোধহয় চ্যালডিয়ানদের কথা ভুলতে পারেনি। তাদের কাছে গ্রহটি নাম পেয়েছিল পাহলওয়ানি সিফির, অর্থাৎ আকাশের যোদ্ধা। কি গ্রিক, কি রোমান, সকলের মনেই এই গ্রহটি ছিল ধ্বংস ও সর্বনাশের প্রতীক। রোমানদের দেয়া মার্স নামটাই শেষ পর্যন্ত চালু হয়েছে। আমরা যাকে বলি মঙ্গল, যদিও অন্য সকলের মনে এই যুদ্ধ দেবতা নিতান্ত অমঙ্গলেরই প্রতীক। সেন্ট জেমস কলেজ ছোট হলে কি হবে, আমেরিকা থেকে আনানো একটি ছোট টেলিস্কোপ, নাম বোধহয় কোয়েস্টার, ওখানে অনেক খরচা করে বসানো হয়েছিল। সুশোভনবাবুর উৎসাহের অন্ত নেই। আমাদের বলেছিলেন, ভেবে দেখো, সূর্য ও মঙ্গলের গড় দূরত্ব 22,80,00,000 কিলোমিটার। সূর্য ও পৃথিবীর দূরত্বের 1.5 গুণ বেশি।
আগামী 1 সপ্তাহের মধ্যে মঙ্গল ও পৃথিবীর মধ্যে এক মহাবিরোধী অবস্থা আসছে। ওদের মধ্যে দূরত্বটা তখন দাঁড়াবে মাত্র 5.5 কোটি কিলোমিটারে। তোমরা যারা চাও তারা অনায়াসে পুজোর ছুটির মধ্যে আমার সঙ্গে দেখা করলে কলেজের টেলিস্কোপ দিয়ে গ্রহটিকে পরিষ্কার দেখার সুযোগ পাবে। অ্যাম্প্লিফায়ারে সিনেমার গান, দশমীর তাসা, আর তারপর বিজয়া সম্মিলনীর ফাংশনের মধ্যে দিয়ে পুজো যে কোথায় কেটে গেল কে জানে। সেদিন সকালে কলেজে যাচ্ছি। দূর থেকে সেন্ট জেমস কলেজে বেড়ার ওপার থেকে দেখি কলেজের সামনে ভীষণ ভিড়। সে কি, এই সময় স্ট্রাইক? কই, কাগজেতে কোনো বিবৃতি দেখিনি। ভিড় ঠেলে দেখি একদল দেশি বিদেশি লোক উত্তেজিতভাবে খাতা হাতে, ক্যামেরা কাঁধে প্রিন্সিপালের সঙ্গে কি যেন আলোচনা করছে। অল্প কিছুক্ষণ পরেই সুশোভনবাবু এলেন। তাঁকে ও প্রিন্সিপাল ফাদার ভ্যানলুনকে নিয়ে সেই দঙ্গল ঘরে ঢুকে গেল। দরজা বন্ধ হয়ে গেল আমাদের নাকের সামনে। কৌতূহলে আমাদের তখন পেট ফুলছে। খুঁজে বার করলুম অমরেশকে। সবাই জানে আমাদের ক্লাসের মধ্যে ওই ছেলেটাই সুশোভনবাবুর সবচেয়ে প্রিয়। কিছু জানলে ওই আমাদের বলতে পারবে। দেখি আমি একা নই, কমন রুমে ওকে ঘিরে পুরো 3rd ইয়ারের ক্লাসটাই, ছোটোখাটো একটা প্রেস কনফারেন্স যেন। কিছুতেই ভাঙতে চায় না ছেলেটা। বলে কি, আরে বাবা, কাল তো সব খবর কাগজেই বেরোবে, কি ব্যাপার জানতেই পারবে। সাঙ্গু ভ্যালির কবিরাজি কাটলেট, পিকিংয়ের মুরগি ভাজা, কোনো লোভই ওকে টলাতে পারে না। শেষ পর্যন্ত ম্যাটিনিতে গ্রেগারি পেকের নতুন বই দেখানোর লোভে কাত হলো। সেদিনের সেই কাহিনী আমরা রুদ্ধশ্বাসে গিলেছিলাম। ইতালির জ্যোতির্বিজ্ঞানী স্কিয়াপারেল্লি 19বিংশ শতাব্দীর শেষ দিকে অনেক বছর ধরে খুঁটিয়ে মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করেন। 1877 সালে মঙ্গল যখন মহাবিরোধী অবস্থায়, তখন আবহাওয়া ভালো থাকলে উনি রোজ দেখতেন। তাঁর আঁকা মঙ্গলের মানচিত্রে পৃথিবী প্রথম জেনেছিল যে মঙ্গলের গায়ে সরু সরু খাল আছে। সমস্ত পৃথিবী হইচই করেছিল। যদি সে কথা মেনে নিতে হয়, তবে এটাও মানতে হবে যে ওখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আছে। তাদের যন্ত্র সম্ভারও দারুণ বলতে হবে। বুড়ো স্কিয়াপারেল্লির নিশ্চয়ই চোখ খারাপ হয়েছে, নয়তো ভীমরতি হয়েছে। 1909 সালে আবার যখন মহাবিরোধিতার অবস্থা এলো, তখন খালগুলো সম্বন্ধে এক চূড়ান্ত মীমাংসায় আসার চেষ্টা হলো। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী লাওয়েল অ্যারিজোনা মরুভূমির মালভূমিতে এমনকি একটা বিশেষ বীক্ষণাগার বানালেন। ধোঁয়া ধুলোহীন অ্যারিজোনার আকাশে মঙ্গলকে টেলিস্কোপে দেখে লাওয়েল জোর গলায় বললেন, মঙ্গল গ্রহে খাল আছে। সবসময় দেখা যায় না, বিশেষত যখন বরফে ঢাকা থাকে। বরফ গলে জলে ভরে গেলে দেখা যায়। আর খালি তাই নয়, দেখা যায় বসন্তকালে উত্তর থেকে দক্ষিণে জল যাচ্ছে এবং হেমন্তে দক্ষিণ থেকে উত্তরে জল বয়ে চলেছে। এ থেকে লাওয়েলপন্থীরা বলেছিলেন, মঙ্গল গ্রহে নিশ্চয়ই অত্যন্ত বুদ্ধিমান ইঞ্জিনিয়ারদের বাস, কারণ জল আপনা আপনি গড়িয়ে এদিক থেকে ওদিকে যায় না। জল চালাতে গেলে পাম্প লাগে, এবং সেই পাম্প নিশ্চয়ই ওরা বানাতে জানে। অমরেশের এত লম্বা ভনিতা আমরা আর সইতে পারছিলাম না। কে যেন চেঁচিয়ে উঠল, হতভাগা, সুশোভনবাবু কি বার করেছেন তাই বল না। অমরেশ কোনো দিকে কান না দিয়ে বলে চলল, লাওয়েলের বিরোধীদের সংখ্যা কম ছিল না। তাঁরা বললেন, ওসব খালটাল চোখের ধাঁধা। একটা কাগজে কতকগুলো ছাপ এঁকে এখানে সেখানে 2-4টে দাগ থেকে মনে হয় সেগুলো জুড়ে গেছে। তা থেকে খালটালের দুঃস্বপ্নের কথা মনে জাগাটা অস্বাভাবিক নয়। মাস্টার মশাই আর আমি আজ প্রায় 3 মাস রাত্রিরে ঘুমোনো ছেড়ে দিয়েছি। না, তোরা যা ভাবছিস তা নয়। আমরা মঙ্গলের গায়ে সমুদ্র ও খাল আছে কিনা তা বার করার মোটেই চেষ্টা করছি না। সত্যি বলতে কি, গ্রহটির দিকে আমাদের নজর নয়। ডিমোস ও ফোবোস বলে মঙ্গলের 2টো উপগ্রহ আছে। আমাদের দৃষ্টি ওই উপগ্রহ দুটোর দিকে। কাল শেষ রাত্রিরে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি। ওই 2টো উপগ্রহের মধ্যে ফোবোস একটি কৃত্রিম উপগ্রহ। নিঃসন্দেহে কোনো সভ্য বিজ্ঞানী সমাজ ওটাকে মহাকাশে পাঠিয়েছে মঙ্গলের বুক থেকে। কথাটা এত অবিশ্বাস্য, এত অস্বাভাবিক যে প্রায় পুরো 5 মিনিট আমরা হতভম্ব হয়ে বসে রইলাম। আচ্ছন্নের মতো আমরা প্রায় সমস্বরে চেঁচিয়ে উঠলাম, তারপর, কি কি প্রমাণ আছে তার? ফোবোস উপগ্রহটা একটা ধাঁধার মতো। আমাদের জানা সৌরজগতের 31টা স্বাভাবিক উপগ্রহের মধ্যে কেবলমাত্র ওটাই যে গ্রহের চারদিকে ঘুরছে তার চেয়ে বেশি জোরে পাক খায়। মঙ্গলের চারিদিকে যে সময় ও 3 বার ঘুরে এসেছে, সেই সময় মঙ্গল কেবল 1 বার ঘুরেছে। তাছাড়া এক অস্বাভাবিক ব্যাপার,
ফোবস পশ্চিমে উঠে পূবে অস্ত যায়। লক্ষ্য করলে দেখা যাবে ক্রমে ওর ঘোরার বেগ বাড়ছে এবং গ্রহের কাছে ওটা এগিয়ে আসছে। এর একমাত্র ব্যাখ্যা এই যে ফোবস একটি ফাঁপা উপগ্রহ, কৃত্রিম বানানো উপগ্রহ। গোটা বিষয়টা এত জটিল অঙ্কের ব্যাপার, তর্ক করবে কার সাধ্য? আমরা চুপ করে উঠে গেলাম সকলে। সুশোভনবাবুর সঙ্গে এক গাড়িতে বসে বেশিক্ষণ চুপ করে থাকা যায় না। ওই বুঝি তোমাদের লেক মিশিগান? আচ্ছা, ওই বাঁদিকের গম্বুজওয়ালা বাড়িটা? স্যার, ওটাই হচ্ছে জগৎবিখ্যাত অ্যাডলার প্ল্যানেটেরিয়াম। তাই নাকি হে? পারলে সুশোভনবাবু তক্ষুনি নেমে পড়েন। কলকাতায় একটা প্ল্যানেটেরিয়াম হয়েছে ময়দানে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। আমি সেখানে মাঝে মাঝে বক্তৃতা দিই। থাকি ইউনিভার্সিটির খুব কাছে, মেরিল্যান্ড অ্যাভিনিউতে। সচ্ছল লোকের এলাকা এটা নয়। বাড়ির ভেতরকার আসবাবে ও লোকজনের পোশাকে আশাকে মোটর গাড়ির চেহারায় নিম্নবিত্ত ছাপ মারা। যে ভদ্রমহিলার বাড়িতে থাকি সেই মিসেস ভেনাস মূলে ভারতীয়। ওর বাবা মা বাঙালি। প্রায় 40 বছর আগে ভাগ্যান্বেষণে ত্রিনিদাদে চলে আসেন। তারপর এক আমেরিকান নাবিকের ঘরণী হয়ে মিসেস ভেনাস যখন মার্কিন মুল্লুকে আসেন, তাও সে 20-25 বছর আগেকার কথা। মিসেস ভেনাসের ভারী মিষ্টি স্বভাব। 1 মিনিটে সুশোভনবাবুকে আপন করে নিলেন। সঞ্জু, আজ আর তুমি রান্না চাপিও না ভাই। পালং শাক রান্না করেছি, তোমরা দুজনে আমার ঘরেই খাও। আলী আকবরের শরৎ বাজছে ঘরের কোণে। মার্কিন মুল্লুকে রবিশঙ্কর ও আলী আকবর বোধহয় জ্যাজের চেয়েও জনপ্রিয়। মাস্টারমশাই, তারপর বলুন, কি ব্যাপার? 1 বছর কি নিয়ে মাথা ঘামাবেন? সবই বলবো হে, আগে চলো খেয়ে দেয়ে প্রফেসর ট্রুম্যান স্টার্কের সঙ্গে মোলাকাত করে আসি। সে কি, তুমি ট্রুম্যানকে চেনো না? ওর মতো নাম করা এক্সোবায়োলজিস্ট পশ্চিমী দুনিয়ায় খুব কমই আছে। গ্রহান্তরে জীবন সম্পর্কে ওর অসীম জ্ঞান। কিন্তু স্যার, বার্নস্টিনের সঙ্গে দেখা করতে হবে যে। আরে সে 2 মিনিটের ব্যাপার ভদ্রতার সম্পর্কে, কিন্তু ট্রুম্যানের সঙ্গে আমার নাড়ির টান। খেয়ে দিয়ে বার্নস্টিনের দরজায় বুড়ি ছুঁয়ে প্রফেসর স্টার্কের কাছে ভিড়িয়ে দিয়ে আমি কেটে পড়লাম। প্রফেসর গোরম্যান এক্ষুনি এসে সকালের কম্পাউন্ডটার মেল্টিং পয়েন্ট জানতে চাইবেন। পুরানো প্রফেসর এসেছে বলে সকালটা গেছে, তা বলে বিকেল তো রেহাই নেই। সুশোভনবাবুর থাকার বন্দোবস্ত হয়েছে ইন্টারন্যাশনাল হাউসে। রকফেলারের পয়সায় আন্তর্জাতিক সৌহার্দ্য স্থাপনের এমন সুন্দর জায়গা আর আছে নাকি ক্যালিফোর্নিয়ার বার্কলেতে? আর থাকার জায়গা দরকার কি ভদ্রলোকের? পড়ে থাকবেন তো সেই অবজারভেটরি কি স্পেস ল্যাবরেটরিতে। কদিন বাদেই শনিবার ইন্টারন্যাশনাল নাইটে ভারতীয় ছাত্রছাত্রীরা মিলে লোকসঙ্গীতের একটা প্রোগ্রাম দেব। তারই রিহার্সালে গেছি ইন্টারন্যাশনাল হাউসে। তখনও আমাদের পুরো দল এসে পৌঁছয়নি। লবিতে দেখি সুশোভনবাবু কার জন্য অপেক্ষা করছেন। আরে এই যে সঞ্জয়, তুমি সেদিন যে কোথায় হাওয়া হয়ে গেলে, আমি সেই থেকে তোমাকে ধরবার চেষ্টা করছি। তোমার টেলিফোন নাম্বারও জানি না। কেন স্যার, ইউনিভার্সিটির ডায়েরিতে আমার ল্যাবের ও বাড়ির ফোন নাম্বার দেওয়া আছে। ওই দেখো, অত শত আমি কি জানি বাপু। এখন কার জন্য অপেক্ষা করছেন? প্রফেসর স্টার্কের? তুমি কি করে জানলে? আচ্ছা শোনো, এখন তো আমি ভীষণ ব্যস্ত। ক্যালিফোর্নিয়ায় যাচ্ছি কদিনের জন্য, স্ট্যানফোর্ডে প্রফেসর লেডারবার্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য। শনিবার ফিরছি। রবিবার বিকেলে তুমি আমার সঙ্গে দেখা করো, গল্প করা যাবে। শিকাগো ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল নাইট একটা দেখবার মতো জিনিস। পৃথিবীর বিভিন্ন দেশের ছেলেমেয়েরা তাদের নিজেদের গান বাজনা ও নৃত্যাভিনয়ে রাতটাকে মাতিয়ে তোলে। ল্যাটিন ছন্দে গিটারের ঝংকারের সঙ্গে বাংলার বাউল ভাটিয়ালি মিলেমিশে গিয়ে এক অপূর্ব মাদকময় পরিবেশ। কোথা দিয়ে যে রাত কেটে গেল কে জানে। রবিবার ঘুম থেকে উঠে বেলা 12:30 নাগাদ ইন্টারন্যাশনাল হাউসের ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খেয়ে নিলাম। রাঁধতে ইচ্ছা করছে না। ক্যাফেটেরিয়ার অখাদ্য ল্যাম্প কারি আর শক্ত শক্ত ভাত গলা দিয়ে যেন নামতে চায় না। কোনো রকমে গলাধ্যকরণ করার চেষ্টা করছি, এমন সময় দেখি সুশোভনবাবু লাইন দিয়ে ঢুকছেন ট্রে হাতে। স্যার, এই যে এদিকে আসুন। এ কি, ভাত নেননি? আরে সঞ্জয়, না বাপু, আমারও মাংস ভাতের পিণ্ডি পোষায় না, ন্যাক্কার দিয়ে ওঠে। তার চেয়ে আলুর ডালনা আর মুরগি সেদ্ধ অনেক ভালো। স্বাদ নেই,
কিন্তু বমি পায় না। খাওয়া দাওয়া শেষ করে ওর ঘরে গিয়ে বসা গেল। টেবিলে এক গাদা কাগজপত্র ছড়ানো, নানা দুর্বোধ্য অঙ্ক, ক্যালকুলাসের প্রতীক চিহ্ন ছড়ানো ছেটানো পাতায় পাতায়। বুঝলে সঞ্জয়, এত কোটি কোটি ডলার এরা মহাকাশ অভিযানের পেছনে খরচা করছে, কিন্তু আসলে এরা যে কে কি চায় তা বুঝতে পারি না। তারপর বৈজ্ঞানিকদের মধ্যে যে এত দলাদলি, এটা আমি আগে জানতাম না। দেখো না কেন, মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর ব্যাপারে কমসে কম 6টা পরিকল্পনা করা হয়েছে, কিন্তু নিতান্ত সহজ পরীক্ষার ব্যাপারগুলো এখনো পৃথিবীতেই স্ট্যান্ডার্ডাইজ করা গেল না, তো গ্রহান্তরের কথা ছেড়েই দাও। স্যার, আমি তো যা শুনেছি আপনাকে পেয়ে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আসল ল্যাবরেটরি তো মগজে, সেটার যখন বন্দোবস্ত হচ্ছে বাইরে থেকে, কাজ এখন নিশ্চয়ই এগোবে। আপনার কাজের প্ল্যান সম্পর্কে কিছু বলুন। সুশোভনবাবু একটু নড়ে চড়ে বসলেন। বোঝাই যাচ্ছে এরকম একজন উৎসাহী শ্রোতাই খুঁজছিলেন। তুমি তো জানো সঞ্জয়, আমি আগেই নানা প্রমাণ সহকারে দেখিয়েছি মঙ্গলের ডেমোস ও ফোবোস নামে দুটো উপগ্রহের মধ্যে ফোবোসটা একটি কৃত্রিম উপগ্রহ। রুশ বৈজ্ঞানিক ম্যালিনভস্কি, পরে আমেরিকার মাউন্ট উইলসন অবজারভেটরির প্রফেসর পার্কার আমার এই কথা সমর্থন করেন। অবশ্য এক শ্রেণীর আমেরিকান বৈজ্ঞানিকরা বলেছেন এসব নিশ্চয়ই রাশিয়ানদের বানানো গল্প। মার্কিনী মহাকাশ দপ্তর যখন ঝগড়া করে সময় কাটাচ্ছেন, তার মধ্যে রাশিয়ানরা ওদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবার জন্য গুজব রটাচ্ছে। এ কথা আমি বিশ্বাস করি না সঞ্জয়, কারণ আমি যে এই ব্যাপারের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। ভেবে দেখো, মহাকাশ ভ্রমণের ব্যাপারে আমেরিকানরা তখন অনেক এগিয়েছে বটে, কিন্তু এখনও পর্যন্ত 450 পাউন্ড ওজনের টেলিভিশন ক্যামেরাওয়ালা একটা মহাকাশ যান মঙ্গলের চৌহদ্দিতে পাঠানোর ক্ষমতা ওদের হয়নি। অথচ 1962 সালের ডিসেম্বর মাসে শুক্র গ্রহের দিকে ওরা যে ম্যারিনারটা ছেড়েছিল, সেই রকম একটা অভিযান হলেও কিছুটা খবর পাওয়া যায়। গ্রহটার 15,000 মাইলের মধ্যে যেতে পারলেই পরীক্ষায় অন্তত মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ও পরিবেশ সম্পর্কে সঠিক কিছু জানা যায়। সবচেয়ে ক্ষোভের ব্যাপার হলো, নিজেরা তো কিছু করবেই না, আবার অন্য লোকেরা কিছু বললে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে চুপ করিয়ে দেবে। কাল স্ট্যানফোর্ডে গিয়ে যখন মঙ্গলের কৃত্রিম উপগ্রহ সম্পর্কে বক্তৃতা করলাম, অধিকাংশ শ্রোতা প্রমাণ দিয়ে আমাকে বসাতে না পেরে শেষ পর্যন্ত বললে ওসব সায়েন্স ফিকশন ননসেন্স। সত্যি বলতে কি, এরা অত্যন্ত স্টুপিড। কথা বলতে বলতে সুশোভনবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। স্যার, ক্যালিফোর্নিয়া আপনার লাগলো কীরকম? দেশের কথা মনে পড়ে যায় না? সত্যি, ঠিকই বলেছ। কলকে, টগর সব রকম ফুল রাস্তার ধারে ফুটে আছে দেখলাম। স্ট্যানফোর্ডের টালির চালওয়ালা ঘরগুলো দেখেও বেশ মজা লাগলো। ক্যালিফোর্নিয়ায় অবশ্য আমার বেশ কিছুদিন কাটাতে হবে। সেটা সান ফ্রান্সিসকো কি লস অ্যাঞ্জেলেসে নয়, ডেথ ভ্যালির মরুভূমিতে। কারণ ওখানেই আমার প্রজেক্টের কাজকর্ম হবে। দুঃসহ গরমে গোবি সাহারার চেয়ে কম যায় না। যাক, অনেকক্ষণ বক বক করা গেছে, চলো একটা সিনেমা দেখে আসি। দুজনে মিলে ট্রেনে চড়ে শহরের ভিতরে গেলাম। ভ্যান ভ্যারেন স্ট্রিটে নেমে হাঁটতে হাঁটতে স্টেট অ্যান্ড লেক সিনেমা হলে গিয়ে কি যেন একটা হলিউডের ছবি দেখলাম। তারপর ওয়ারাশ অ্যাভিনিউতে একটা চাইনিজ রেস্তোরাঁয় ভাত আর এগ ফুইয়ং খেয়ে রাতে ইউনিভার্সিটি এলাকায় ফিরলাম। অনেক দিন বাদে সন্ধেটা মন্দ কাটল না। আমেরিকার ছাত্র জীবন পরীক্ষায় পরীক্ষায় একেবারে কণ্টকাকীর্ণ। জুন মাসের শেষ পর্যন্ত একেবারে হিমশিম খেতে হয়। কখনো আচমকা পরীক্ষা, কখনো বা নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা, তারপর টার্মের শেষে ফাইনাল পরীক্ষা তো আছেই। জুনের শেষে একটু হাঁফ ছাড়ার সময় পেলাম। আহার নিদ্রা বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। শনিবার বিকেলবেলায় ফুটবল খেলা দেখতে যাব বলে বন্ধুদের সঙ্গে ল্যাবরেটরি থেকে বেরুচ্ছি, হঠাৎ প্রফেসর গোরম্যানের মুখোমুখি পড়ে গেলাম। ভাবলাম এই সেরেছে, এক্ষুনি বলবেন কোর্সের পরীক্ষা তো শেষ হয়েছে, এবার রিসার্চ শুরু করো। না, ঠিক তা মনে হচ্ছে না। ভদ্রলোকের ভুরুটা একটু বেশি কুঞ্চিত। সঞ্জয়, 2 মিনিট আমার ঘরে আসবে, একটু কথা আছে। ইয়েস, অফকোর্স স্যার। ঘরে ঢুকে দরজা বন্ধ করে গোরমান সাহেব পাইপটা ধরিয়ে বললেন, এবার গ্রীষ্মের ছুটিতে কি করতে চাও? ভাবছিলাম এখানে থেকে রিসার্চের কাজটা এগিয়ে নেব। সেটা কি সুবিধে হবে? দেখো, আমি 3 মাসের জন্য ইসরায়েল যাচ্ছি। সে সময় তোমাদের গাইড করবে কে? আমি একটা এক্সাইটিং সাজেশন দিচ্ছি।
একটা বিশেষ প্রজেক্টের জন্য স্পেস বায়োলজি ডিপার্টমেন্টের ট্রুম্যান স্টার্ক একজন অর্গানিক কেমিস্ট চাইছেন গ্রীষ্মকালের জন্য। ভালো টাকাই দেবে, অল ফাউন্ড $600। তোমার দেশে ফেরার ভাড়া হয়ে যাবে। তাছাড়া কাজটাও ক্যালিফোর্নিয়ায়, ভালোই লাগবে। গো ওয়েস্ট ইয়াং ম্যান, গো ফর ব্রোক। সোমবার ট্রুম্যান স্টার্কের সঙ্গে দেখা করলাম। দেখি গোরম্যান সাহেব আমার এক বিরাট প্রশস্তি গিয়ে রেখেছেন ভদ্রলোকের কাছে। কাজের সম্পর্কে ব্যাখ্যা করে বললেন, আমরা মঙ্গল গ্রহে একটি অনুসন্ধানকারী যান পাঠাচ্ছি ক্যালিফোর্নিয়ার মহাভি মরুভূমি থেকে। এই সার্ভেয়ার স্পেসক্রাফটে থাকবে শারীরবৃত্ত সংক্রান্ত নানা রাসায়নিক যন্ত্রপাতি। মঙ্গল গ্রহের পরিবেশের সঙ্গে ক্যালিফোর্নিয়া মরুভূমির অদ্ভুত মিল। প্রথমে এখানে পরীক্ষা করে দেখতে হবে বালির বুক থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করে যন্ত্রপাতি মারফত তাদের মেটাবলিজম ও শ্বাস প্রশ্বাসের পরিমাপ করা যায় কি না। কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা মেপে দেখতে হবে। এছাড়াও নানা রকম স্পেকট্রোস্কোপিক কাজ করতে হবে। ব্যাপারটা এই যে স্পেকট্রো না হয় পাওয়া গেল, কিন্তু কম্পাউন্ড তৈরি করে ঠিক কী জাতির কম্পাউন্ড মঙ্গল গ্রহের জীবজন্তু থেকে পাওয়া যাচ্ছে সেটা মিলিয়ে দেখতে হবে। ঠিক এই কাজের জন্যই তোমাকে চাই। অর্গানিক কেমিস্ট্রি ও স্পেকট্রোস্কোপি দুটো জানা আছে এই রকম লোকই আমরা চেয়েছি। প্রফেসর গোরম্যানকে ধন্যবাদ, ঠিক লোকই তিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন। ভালো কথা। আরেক ইন্ডিয়ান ভদ্রলোক আমাদের টিমে আছেন, ফার্স্ট ক্লাস অ্যাস্ট্রোনমার, প্রফেসর রায়। তুমিও তাঁকে নিশ্চয়ই জানো। এতক্ষণে বোঝা গেল এ নিশ্চয়ই সুশোভনবাবুর কৌশল। প্রফেসর স্টার্কের ঘর থেকে বেরিয়ে হলের অপর প্রান্তে সুশোভনবাবুর ঘরে ঢুঁ মারলুম। স্যার, শেষ পর্যন্ত আমাকে মরুভূমিতে টানলেন। হাড়মাস শুকিয়ে কাঠ হবে। পেটে গেলে পিঠে সয় হে, কিন্তু এই মার্কিন মুল্লুকে এসেও তোমরা রেখেছ বাঙালি করে মানুষ করনি রয়ে যাবে নাকি? চলো চলো আমাদের সঙ্গে। আসলে বুঝতে পারছি সঙ্গে একজন বাঙালি না থাকলে ভদ্রলোক পেট ফুলে মারা যাবেন। কাহাতক এদের এই উৎকট উচ্চারণে ইংরেজি বলে চালাবেন। বাড়ি ফিরে এসে মিসেস ভেনাসকে বললাম যে গ্রীষ্মকালের জন্য ঘরটা আমি ছেড়ে দেব। ভালোই হলো সঞ্জু, আমি এই সুযোগে ঘরটা সারিয়ে রং টং করে ফেলব। কিন্তু কোথায় যাবে ভাই? সে কথা বলতে মানা। চারখানা স্টেশন ওয়াগন মোটর গাড়িতে জুলাইয়ের গোড়ায় একদিন আমাদের 6 জনের একটি দল শিকাগো থেকে পশ্চিমের হাইওয়ে ধরে ক্যালিফোর্নিয়ার দিকে বেরিয়ে পড়ল। দলের নেতা ট্রুম্যান স্টার্ক, পদার্থবিদ রাসেল বনহাম ও ব্যাকটেরিওলজিস্ট জেরি গুটার, রসায়নের লোক আমি, আর ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান স্যাম উইনবুশ এবং ষষ্ঠ ব্যক্তি অধ্যাপক সুশোভন রায়। চলার পথে আইওয়া ও নেব্রাস্কার মসৃণ ভুট্টার ক্ষেত দেখে দেখে যখন দৃষ্টি একেবারে ক্লান্ত এবং মনে হচ্ছে পথ আর ফুরোবে না, তখন অকস্মাৎ দিগন্তে সকালের রূপলি কুয়াশার গায়ে চোখে পড়ল যেন পটে আঁকা ছবির মতো কলোরাডোর পর্বতমালা। আরও কিছুটা এগোতেই যেন আর চোখ ফেরাতে পারি না। সবুজ উপত্যকা, বিস্ময়কর ক্যানিয়ন, অজস্র রঙিন বুনো ফুলে ঢাকা বনস্থলী, যার নিষ্কম্প ছায়া কাকচক্ষু হ্রদের জলে। প্রফেসর স্টার্ক অত্যন্ত দিলখোলা মজার লোক। জেরি, মরুভূমিতে গিয়ে পড়বার আগে কিছুটা আরাম করে নেওয়া যাক। আজ রাত্রিরে এখানেই তাঁবু গাড়ো। হ্রদের ধারে আমাদের তাঁবু পড়ল। মোটর বোটে করে সারা বিকেল আমরা হ্রদটাকে তো চষে বেড়ালাম। সন্ধ্যের পর তাঁবুর বাইরে আগুন জেলে পবিত্র আড্ডা। আশ্চর্য জায়গা, এখানে দেশ কাল সময়ের কথা বাতিল। রেডিও টেলিভিশনের অকারণ হইহট্টগোল নেই। আগুনের তাতে কফি গরম করে নিয়ে তার মৌজে পাহাড়ের গল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত তখন নিশুতি। ক্রমে আশেপাশের তাঁবুতে সারা শব্দ ক্ষীণ হয়ে এসেছে। কচ্চিৎ কখনো পাখিদের কর্কশ চিৎকার অথবা ডানা ঝাপটানোর আওয়াজ শোনা যায়। স্লিপিং ব্যাগ থেকে চোখ মেলে বাইরে তাকিয়ে দেখি দুর্গ প্রাকারের মতো চারিদিকে অন্ধকার গাঢ় সবুজ পাহাড় এবং এখানে সেখানে ছড়ানো রিজু পাহারাদার গাছের সারি। সন্ধ্যায় আকাশে তারা ছিল। এখন কোথা থেকে যেন খ্যাপা ওই রাবতের মতো অজস্র কালো মেঘ ছুটে এসেছে শোঁ শোঁ করে। ক্রমে মনে হলো যেন আকাশের বিচিত্র শামিয়ানাটাকে যেন আলকাত্রায় লেপে দিয়েছে। অন্ধকারে আমার হাতের আঙুলগুলো পর্যন্ত দেখতে পাচ্ছি না। রাত্রির নিস্তব্ধতা ভেদ করে কোথা থেকে যেন একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো, শি।
প্রথমে ঝিঁঝি পোকার ডাকের মতো, পরে জোর হতে হতে শেষে প্রায় তীব্র জেট বিমানের গর্জনের মতো। অকস্মাৎ আলোয় যেন চারিদিক ভরে গেল। স্পষ্ট দেখলাম একটা অদ্ভুত জ্বলন্ত গোলার মতো বস্তু সেই উপত্যকার উপরে। প্রায় সেই সঙ্গে আকাশে যেন বিদ্যুৎ চমকালো। আশ্চর্য, বজ্রের কোনো আওয়াজ নেই, কেবল 20-25 সেকেন্ডের মতো একটানা মেশিনগানের আওয়াজের মতো একটা অদ্ভুত শব্দ। বিদ্যুতের ঝলক যেন দক্ষিণে আমাদের একটা তাঁবু ছুঁয়ে গেল, তারপর সেই উড়ন্ত বিদ্যুতের পিণ্ড কোথায় যেন মিলিয়ে গেল। তারপর সব চুপ। ঘটনাটা এত আকস্মিক যে কিছুক্ষণ আচ্ছন্নের মতো শুয়ে রইলাম। তারপর লাফিয়ে উঠে গিয়ে পাশের তাঁবুতে সুশোভনবাবু ও রাসেলকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুললাম। স্যার, শিগগির উঠুন, শিগগির! রাসেল, ওয়েক আপ কুইক! কি ব্যাপার সঞ্জয়, র্যাটল সাপ না চোর ছ্যাঁচড়? না না, ওসব কিছুই নয়, একটা অদ্ভুত উড়ন্ত আগুনের পিণ্ড। উড়ন্ত পিণ্ড? স্বপ্ন দেখছিলে নিশ্চয়ই। যেহেতু মার্কিনী মহাকাশ সংস্থার হয়ে করছো, তুমি উড়ন্ত পিণ্ড দেখবে, এতে আর আশ্চর্য কি? রাসেল আর সুশোভনবাবু পারলে আমাকে গুলি করেন। আচ্ছা, ওই কোণার তাঁবুটা কার বলো তো? কেন, ওইটা তো প্রফেসর স্টার্কের। আমাদের হইচই শুনে স্যাম ও জেরি বেরিয়ে এলো তাঁবু থেকে। আরেক দফা ঠাট্টা ও পরিহাসের পালা চলল। ভীষণ রাগ ধরে গেল ছেলেগুলোর উপরে। বলে কি, তোমরা ভারতীয়রা সব পারো, কফি খেয়ে মাতাল বেহুঁশ হয়ে ভুল দেখা কি আর কারো পক্ষে সম্ভব? চুপচাপ এসে শুয়ে পড়লাম আবার। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। অনেক দিন পর দেশের স্বপ্ন দেখলাম। সেই হাওড়ার ব্রিজ, গঙ্গার পাড়, সন্ধ্যার হাওয়া। কে যেন ডাকে পেছন থেকে, সঞ্জয়, সঞ্জয়! ধড়মড় করে উঠলাম। রোদে চারিদিক ভরে গেছে, সঙ্গীরা ডাকছে। সময় নেই, এখনই বেরোতে হবে। হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। কলোরাডোর সীমানা পেরোতেই পাহাড়ের রং বদলালো। মখমল সবুজের আস্তরণ সরে গিয়ে অল্প ধূসর বিবর্ণ মাটি দেখা দিয়েছে। কোথা থেকে যেন রুক্ষ পাহাড় সামনে এসে হাজির হলো। সারাদিন পথ চলে সন্ধ্যায় পৌঁছলাম সল্ট লেক সিটিতে। পথে বন্ধুরা তো ঠাট্টা করে আমাকে ভীষণ খেপিয়েছে। এসব আমাকে সহ্য করতে হবে এখন সারা গ্রীষ্ম। এমনকি প্রফেসর স্টার্ক পর্যন্ত কফি খাওয়ার সময় বলছিলেন, ব্যাস, সঞ্জয়কে আর কাপ ডিশ দেওয়ার দরকার নেই, ওসব এখন উড়ে আসবে ওর কাছে। কথা ছিল সল্ট লেক সিটিতে আমরা ঘন্টা 5 থেকে সোজা রাত্রিরে ক্যালিফোর্নিয়ার দিকে বেরিয়ে পড়ব। সন্ধ্যের পর আমরা এখানকার দ্রষ্টব্য জায়গা মর্মনদের মন্দির দেখে ফিরে এসে শুনি প্রফেসর স্টার্কের ভীষণ মাথা ধরেছে। উনি আর গাড়ি চালালেন না। গোটা কয়েক অ্যাসপিরিন খেয়ে উনি পিছনের সিটে শুয়ে পড়লেন। অন্ধকারে তীর বেগে গাড়ি ছুটল রাসেলের হাতে। সকালে মনে হলো যেন আমরা এসে পড়েছি অন্য কোনো গ্রহে। অবিন্যস্ত পাহাড় গহ্বর, মরুভূমি মাইলের পর মাইল। পরিচিত পৃথিবীর চিহ্ন কেবল কচ্চিৎ কদাচিৎ এক একটি টেলিগ্রাফের পোলে এবং পথের নিশানা দেখানো সাইনবোর্ডে। এই ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে আমাদের 3 মাস কাটাতে হবে। একটা ছোট বাংলোয় আমাদের থাকার বন্দোবস্ত হলো। জায়গাটার নাম শোষণ। সবচেয়ে কাছের বড় শহর নেভাডা রাজ্যের লাস ভেগাস। মরুভূমির একটা বিচিত্র রূপ আছে। সর্বগ্রাসী বালির সমুদ্র প্রাণের শেষ চিহ্নটুকুও গ্রাস করে নিয়েছে। যে গাছপালাগুলোকে গ্রাস করতে পারেনি, তারাও যেন জাদুমন্তরে পাথর হয়ে গেছে। খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে আমরা বেরিয়ে পড়লাম কাজের এলাকা পরিদর্শন করতে। যেসব যন্ত্রপাতি মঙ্গলে অভিযানে পাঠানো হবে, সেগুলোর প্রথমে পরীক্ষা হবে এই মরুভূমিতে। গরম শুকনো বালিতে এইসব সূক্ষ্ম মিটারগুলো বিকল হয়ে পড়ে কিনা দেখতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত দেহে আমরা বারান্দায় বসেছি। সুশোভনবাবু ছাড়া আর সকলের হাতেই বিয়ারের বোতল। ছেলে ছোকরার দল হইচই করছে। স্যাম একটা গিটার এনেছিল। নিগ্র লোকসঙ্গীতের ঝংকার তুলেছে তাতে। প্রফেসর স্টার্ক এক মনে একটা বই পড়ছিলেন। হঠাৎ বইটা বন্ধ রেখে সুশোভনবাবুকে বললেন, প্রফেসর রায়, আমার গলাটা যেন ব্যথা করছে, গাটাও ম্যাজ করছে। আমি শুতে চললাম। কাল রবিবার, ছেলেগুলোর কাল ছুটি। সোমবার থেকে পুরো দমে কাজ শুরু করা যাবে। মরুভূমি হলেও শনিবারের রাত্রির। আমেরিকান ছেলেগুলো জীবন উপভোগ করতে চায় যেখানেই যাক। সেই রাত্রিরে আর রান্নাবান্না হলো না। সেই দিনের বেলায় বানানো চিকেন স্যান্ডউইচ আর ঠান্ডা বিয়ার খেয়েই ওরা রাত কাটাবে।
বেশি হুল্লোড় আমার ভালো লাগে না। বারান্দায় এসে বসলাম। ধু ধু প্রান্তরে যেন ভুতুড়ে ভাব। একা বসে থাকতে থাকতে ক্ষণে ক্ষণে মনে পড়তে লাগলো সেই কলোরাডোর রাত্রি। জ্বলন্ত আলোর পিণ্ড, গা শিরশির করে দেয়া অশ্রুতপূর্ব আওয়াজ যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। রবিবার কত বেলা পর্যন্ত যে সকলে ঘুমিয়েছি কোনো ইয়ত্তা নেই। বেলা 1টার সময় উঠে দেখি জেরি কমলালেবুর রস ও ডিম ভাজা টেবিলে সাজিয়ে রেখেছে। ভুলে গিয়েছিলাম যে ওর আজ রান্নার পালা, কিন্তু টেবিলে 5 জনের জায়গা দেখে একটু বিস্মিত হলাম। কি ব্যাপার জেরি, কে খাবে না? প্রফেসর স্টার্কের জ্বর হয়েছে, উনি বিছানায়। জ্বর? কত জ্বর? টেম্পারেচার খুব বেশি নয়, কিন্তু গা হাত পায়ে অসম্ভব ব্যথা। এ কি, মরুভূমিতে এশিয়ান ফ্লু? কি জানি, মনে হয় 2-1 দিনে ভালো হয়ে যাবেন। এমনিতে খোশ মেজাজেই আছেন। আমরা মাঝখানে গিয়ে ওর সঙ্গে দেখা করে এলাম। গলার ব্যথাটা বেড়েছে। ঘন ঘন অ্যান্টিসেপটিক লজেন্স খাচ্ছেন। পরদিন সকালে খোঁজ নিতে গিয়ে দেখি জ্বর খুব বেশি, প্রায় 104। সুশোভনবাবু ও রাসেল প্রজেক্টের কাজে গেল। আমি রইলাম প্রফেসর স্টার্কের কাছে। স্যাম ও জেরি গেল লাস ভেগাস শহরে একটা ডাক্তার ধরে আনতে। বেলা তখন 12টা। বসে আছি একটা বই মুখে করে। প্রফেসর স্টার্ক জ্বরে অচৈতন্য বললেই চলে। খালি মাঝে মাঝে জল খেতে চাইছেন আর গলা দেখাচ্ছেন, মনে হয় অসহ্য যন্ত্রণা। প্রফেসর গ্রিনবার্গ। এ কি, কাকে ডাকছেন প্রফেসর স্টার্ক? আপনার কি ব্যান্ড লাইফ ডিটেক্টরটার আর কোনো দরকার নেই। আপনি ভেবেছিলেন মঙ্গল গ্রহে ব্যাকটেরিয়া সংগ্রহ করবেন। আপনাকে আর 7 কোটি কিলোমিটার দৌড়ে যেতে হবে না। কি সর্বনাশ! জ্বরের ঘোরে ভদ্রলোক ভুল বকছেন। এক টুকরো বরফও নেই যে জ্বর কমায়। কে বললেন? প্রমাণ চাই আপনার? ইউ ফুল, কাম টু কলোরাডো। ইয়েস, আমি আপনাকে দেখাবো। আপনারা সারা জীবন ধরে তর্ক করুন। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে কি যন্ত্রণা! আর সহ্য করতে পারছি না। আহ! কি করি? ভদ্রলোক প্রায় অজ্ঞান হয়ে গেছেন। বাইরে ঘস করে একটা গাড়ি দাঁড়ালো। ওরা বুঝি ডাক্তার নিয়ে এসে পড়েছে। না, সুশোভনবাবু আর রাসেল। সঞ্জয়, প্রফেসর স্টার্ক কেমন আছেন? অবস্থা খুব ভালো বুঝছি না স্যার। ডাক্তার এসে পড়লে বাঁচি। তাই তো, লাস ভেগাস তো খুব দূরেও নয়। আচ্ছা, এ কি, মনে হয় প্রফেসর স্টার্কের গলা হাত পা অসম্ভব ফুলেছে। বেলা 1:30টার সময় ওরা ডাক্তার নিয়ে ফিরল। প্রফেসর স্টার্ককে দেখে ডাক্তারের মুখ অন্ধকার গম্ভীর হয়ে গেল। প্রায় আধ ঘন্টা ধরে ওকে পরীক্ষা করলেন, তারপর বললেন, এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। আমরা সবাই ডাক্তারকে ঘিরে ধরলুম। কেন কেন, ওর কি হয়েছে? যতদূর সন্দেহ হচ্ছে, লিউকিমিয়া। ঘরের মধ্যে বাজ পড়লেও আমরা এর চেয়ে বেশি চমকাতুম না। লিউকিমিয়া, রক্তের ক্যান্সার, এ যে মারাত্মক ব্যাধি। লাস ভেগাস বড় অদ্ভুত শহর। জুয়ারি, ফিল্মস্টার, ক্যাবারে আর্টিস্ট এবং ট্যুরিস্টদের ভিড়ে শহর সবসময় পূর্ণ। সেন্ট অ্যান্ড্রুজ হাসপাতালে প্রফেসর স্টার্ককে পৌঁছে দিয়ে আমরা কতকটা উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ ঘুরলাম। বিকেলের আগে আর আমাদের দেখতে দেবে না। একটা কফিখানায় বসেছি সকলে কিছু খেয়ে নেওয়ার জন্য। জেরি উঠে গেল হাসপাতালে ফোন করতে। স্যার, এখন কি হবে? আমরা শোষণে ফিরে যাব? সুশোভনবাবু হতভম্বের মতো বললেন, ওকে একটু ভালো দেখেই আমরা ফিরব। উনি পরে আসবেন। আমাদের কাজ শেষ করতে হবে। জেরি ফিরে এলো। একেবারে ভেঙে পড়েছে ছেলেটা। ইয়েস, লিউকেমিয়ার শেষ স্টেজ। আর মাত্র কয়েক ঘন্টা। হঠাৎ আমাদের মাথায় যেন কে হাতুড়ি দিয়ে বাড়ি মারল। মৃত্যু আমি খুব বেশি দেখিনি। কবে ছোটবেলায় ঠাকুমা মারা গিয়েছিলেন, তাও পরিণত বয়সে। এরকম সুস্থ একটা তাজা মানুষকে মৃত্যুর মুখোমুখি দেখে ভয়ে সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো যেন চোখে দেখতে পাচ্ছি প্রফেসর স্টার্কের হাড়ের মজ্জায় কর্কট কোষগুলো কুরে কুরে লাল রক্তকণাগুলো খেয়ে ফেলছে, তিল তিল করে মানুষটাকে মেরে ফেলছে। কিসের অপরাধে? কেন এমন হয়?
সন্ধ্যের মুখেই সব শেষ হলো। ধীরে ধীরে আমরা সবাই গিয়ে একবার দেখে এলাম। সমস্ত যন্ত্রণার শেষে এখন এক অপূর্ব প্রশান্তি প্রফেসর স্টার্কের মুখে। সুশোভনবাবু একেবারে নেতিয়ে পড়েছেন। দুটি মানুষের ভারী ভাব ছিল। প্রফেসর স্টার্কেরই এতদিনের চেষ্টায় উনি এখানে এসেছেন। দিনের পর দিন, রাতের পর রাত নিজেরা কত প্ল্যান করেছেন কাজের। এখন যেন গ্রহচ্যুত হয়ে মহাশূন্যে হোটেলের বিছানায় গায়ে এলিয়ে দিয়ে পড়ে আছেন। আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতে চোখ মেললেন। সঞ্জয়, তুমি কঠোপনিষদ পড়েছ কখনো? হ্যাঁ স্যার, এমএসসি পড়ার সময় ঝোঁক ছিল। খুব মৃদুস্বরে আবৃত্তি করতে লাগলেন সুশোভনবাবু। স্যার, এ দুরন্ত ব্যাধির কারণ কি? আমার মাথায় তখনও ঘুরছে প্রফেসর স্টার্কের জ্বরের ঘোরের প্রলাপ এবং সে সঙ্গে কলোরাডোর সেই রাত্রি, আকাশের অজানা উড়ন্ত উজ্জ্বল নীলাভ আলোর পিণ্ড। সুশোভনবাবু কি যেন ভাবলেন 2 মিনিট, তারপর বললেন, ডাক্তারি মতে অনেক কারণ হতে পারে। 1 নম্বর, মারাত্মক রশ্মির বর্ষণ। 200 ইউনিটের বেশি রশ্মি গায়ে লাগলে হতে পারে। জাপানের হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের পর এমন কয়েকটি কেস দেখা দিয়েছিল, কিন্তু এর জন্য দরকার একটা বিরাট বিস্ফোরণ। 2 নম্বর, উত্তরাধিকার সূত্রে রক্তের মধ্যে এক জাতের অস্বাভাবিক ক্রোমোজোম পাওয়া গেলেও এ ব্যাধি হতে পারে। আর একটি কারণ হতে পারে এক বিশেষ জাতের ভাইরাসের আক্রমণ। এ সম্পর্কে আমেরিকায় কিছু কিছু প্রমাণ আছে। লিউকিমিয়াগ্রস্ত রোগীদের দেহ থেকে এক বিশেষ ভাইরাস সংগ্রহ করে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের জন মলোনি কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করেছে। ঠিক কথা। নিউ ইয়র্কের ব্রঙ্কস হাসপাতালে অ্যালবার্ট বার্জ এ সম্পর্কে কিছু জানেন। প্রফেসর স্টার্কের এই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে কোনো ভাইরাস সংক্রমণ লুকিয়ে আছে কিনা তার হদিশ ওই রকম একজন লোকই করতে পারবে। দাঁড়াও, হঠাৎ উত্তেজিতভাবে সুশোভনবাবু উঠে বসলেন। অ্যালবার্ট বার্জকে নিউ ইয়র্ক সিটিতে টেলিফোন করব। হ্যালো, লং ডিস্টেন্স প্লিজ, আমাকে নিউ ইয়র্ক সিটিতে ব্রঙ্কস হাসপাতাল দিন। কি, 1 ঘন্টা দেরি হবে? না না, অত দেরি করলে চলবে না, এটা আর্জেন্ট। রিসিভারটা নামিয়ে রাখলেন সুশোভনবাবু। উত্তেজনায় থরথর করে কাঁপছেন। কিসের যেন একটা হারানো সূত্র খুঁজে পেয়েছেন। লাস ভেগাসের সেন্ট অ্যান্ড্রুজ হাসপাতালের ডক্টর রবার্টসকেও ফোনে ডাকলেন। ডক্টর, আমি প্রফেসর স্টার্কের টিমের প্রফেসর রায় বলছি। প্রফেসর স্টার্কের যেসব রক্ত পরীক্ষায় মাইক্রোগ্রাফ নেওয়া হয়েছে সেগুলো যত্ন করে রেখে দেবেন। দেখা হলে কারণ বলবো। অস্থিরভাবে পায়চারি করছেন ঘরের মধ্যে। স্যার, একটা কথা আপনাকে বলা হয়নি। চমকে উঠলেন যেন সুশোভনবাবু। কি কথা? আমার মনে হয় প্রফেসর স্টার্ক নিজের মৃত্যুর কারণ মরবার আগে জানতে পেরেছিলেন। উনি প্রলাপের মধ্যে যা বলছিলেন। ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। এক লাফে সুশোভনবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, ডক্টর অ্যালবার্ট বার্জ আছেন? কি, ওকে বিরক্ত করা যাবে না প্লিজ, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কয়েক মিনিট নীরবতা। হ্যালো ডক্টর বার্জ, দেখুন আমি ডক্টর রয় ফ্রম ইন্ডিয়া। আমি প্রফেসর স্টার্কের বন্ধু। ও, আপনি ওর মৃত্যু সংবাদ তাহলে সান্ধ্য কাগজে দেখেছেন? ইয়েস, আমি ভাইরাস সন্দেহ করছি, কিন্তু খুব স্বাভাবিক ভাইরাস নয়। কি বললেন? আপনি আসছেন এখানে? নেক্সট প্লেনে? খুব ভালো কথা। সোজা সেন্ট অ্যান্ড্রুজ হাসপাতালে আসুন, সেখানেই দেখা হবে। মেনি থ্যাঙ্কস। রিসিভার নামিয়ে সুশোভনবাবু এক বিচিত্র হাসি হাসলেন। ফোবোস কথার মানে জানো সঞ্জয়? ফোবোস মানে ভয়। মনে হচ্ছে এতদিনে আমরা সত্যি সত্যি যুদ্ধ দেবতা মার্সের সঙ্গে যুদ্ধে নেমেছি। হাসপাতালে সকাল 9টায় পৌঁছে দেখি ডক্টর রবার্টস ডক্টর বার্জের জন্য অপেক্ষা করছেন। কত অসংখ্য রক্তকণার ছবি, চার্ট, মাইক্রোগ্রাফ থরে থরে সাজানো। রাত্রিরে সুশোভনবাবুর সঙ্গে কথা হওয়ার পর ডক্টর বার্জ ওঁকেও ফোন করেছিলেন শুনলাম। 9:30 ডক্টর বার্জ এসে পৌঁছলেন। চমৎকার বুদ্ধিদৃপ্ত চেহারা, দেখলেই শ্রদ্ধা হয়। পৌঁছবা মাত্র কাজে ডুবে গেলেন। বন্ধ ঘরের মধ্যে 2টি ডাক্তারের আলোচনার মধ্যে আমাদের ঠাঁই মিলল না। বাইরে রিসেপশন রুমে বসে আমি আর সুশোভনবাবু রাজ্যের ম্যাগাজিন উল্টে পাল্টে দেখেও আর সময় কাটাতে পারছি না। এমন সময় দেখি একটি নার্স এসে ডাকছে আমাদের। প্রফেসর বার্জকে অত্যন্ত চিন্তিত দেখলাম। দেখুন প্রফেসর রায়, লিউকিমিয়ার ভাইরাসের থিওরিটা খুব আধুনিক হলেও ইতিমধ্যে আমরা নানা জাতের ভাইরাস লিউকিমিয়াগ্রস্ত রোগীদের রক্ত থেকে সংগ্রহ করেছি।
সাধারণত এই ভাইরাসগুলোর ছকোনা মাথা এবং সাপের মতো দীর্ঘাকৃতি বিশিষ্ট। আগে দেখা ভাইরাসগুলোর সঙ্গে কোনো মিল নেই। অন্তত ৩-৪ মাস ধরে গবেষণা না করলে এগুলোর স্বরূপ আমরা জানতে পারব না। ইতিমধ্যে এগুলো কোথা থেকে এসেছে তাও আমাদের খুঁজতে হবে। সুশোভনবাবু আর কোনো কথা বললেন না। ডক্টর বার্জকে সংক্ষেপে ধন্যবাদ দিয়ে চলে এলেন হোটেলে। গম্ভীর মুখে আমাকে বললেন, ছোকরাদের সকলকে ডাকো সঞ্জয়, কথা আছে। ওর ঘরে সকলকে জড়ো করতে বেশি সময় লাগলো না। ওয়েল বয়েজ, আমরা আজ বিকেলেই শোষণ ফিরছি। জেরি, তোমাকে খুব খাটতে হবে এবং এখন থেকে তুমি আর একজন সাধারণ ব্যাকটেরিওলজিস্ট নয়, তোমাকে একজন পাকা ভিরোলজিস্টের মতো কাজ করতে হবে। প্রফেসর রায়, কিন্তু আমি জীবনে মাত্র একবার একটুখানি হেমোফাইলাস ভাইরাস নিয়ে কাজ করেছি। সেই জ্ঞান দিয়ে তাতেই চলবে, সময় আমাদের হাতে নেই, আমাদের এক্ষুনি যেতে হবে। আর ভালো কথা, সকলকে স্টেরিলাইজেশন সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনো কিছু খালি হাতে কেউ ছোঁবে না। দরজা জানলা সম্পূর্ণ বন্ধ রেখে স্টেরিলাইজড বাতাস ভেতরে চলাচলের বন্দোবস্ত করতে হবে। যে স্পেস স্যুটগুলো টেস্টের জন্য আনা হয়েছে সেগুলো এবার কাজে লাগবে। একটা ভাইরাস প্রুফ মোটর গাড়ি আমি সেন্ট অ্যান্ড্রুজ হাসপাতালের মারফত সংগ্রহ করছি। বন্ধা পৃথিবীতে পথ চলা আবার শুরু হলো। আমাদের গাড়ির ভেতরে বাইরের হাওয়া শোধিত হয়ে এত কম ঢুকছে যে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কোথাও এতটুকু ছায়া নেই। প্রখর রৌদ্রের মধ্য দিয়ে গাড়ি চলছে, হাড়ে শুকনো বাতাসে জলের গন্ধ পর্যন্ত নেই। বাঁকা ঘোরানো সিঁড়ির মতো পথ দিয়ে ধূসর পাহাড়ের গায়ে আমরা উঠছি ওপরে। বালির ঝড়ে গাড়ি চালানোই দুষ্কর। আচ্ছন্নের মতো কতক্ষণ চলেছি জানি না। ক্রমে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যার ফ্যাকাশে আলোয় পাহাড়ের গায়ে এক বিচিত্র প্রাসাদের ধ্বংসাবশেষের ছবি যেন দেখতে পাচ্ছি। নিচে ধু ধু করছে বালির উপত্যকা, ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বা মৃত্যুর উপত্যকা। অকস্মাৎ দূরে কতকগুলো বিন্দু দেখতে পেলাম। প্রথমে যেন আলোর বিন্দু, তারপর জ্বলন্ত পিণ্ডের মতো অদ্ভুত ভয়াবহ তাদের রূপ। জোরে গাড়ি চালাও স্যাম, দে আর হিয়ার। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি, যেন বৈদ্যুতিক আলোর পিণ্ড, ঠিক সেই কলোরাডো পাহাড়ের রাত্রির মতো। একটি নয়, বোধ করি 5-6টি হবে। কিন্তু এ কি, ছায়াচিত্রের দ্রুততায় সরে যাচ্ছে ওগুলো। মরুভূমির মধ্যে আমরা প্রবেশ করবার আগেই মহাশূন্যে মিলিয়ে গেল যেন। শোষণে আমরা যখন পৌঁছলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। বিস্তীর্ণ মরুভূমির প্রান্তরের মধ্যে এক টুকরো ওয়েসিসের মতো আমাদের বাংলোটা পড়ে রয়েছে। সুশোভনবাবুর কথায় গাড়ি থেকে নামবার আগে আপাদমস্তক ঢেকে নিলাম লাস ভেগাস থেকে বয়ে আনা স্টেরিলাইজড পোশাকে। অমঙ্গলের ছায়ায় আমাদের প্রত্যেকের মুখ শবযাত্রীর মতো কঠিন। কাল সকাল থেকে আমাদের যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে। বাংলোর সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে স্টেরিলাইজার এয়ার কন্ডিশনারটা চালিয়ে দেওয়া হলো। তারপর আমরা পোশাক ছাড়লাম। সকালের স্ট্র্যাটেজি ঠিক করবার জন্য আমরা রাতের খাওয়ার পর বসলাম। প্রফেসর রায়, সঞ্জয়কে যে জ্বলন্ত পিণ্ডের জন্য ঠাট্টা করেছিলাম, আজ আমরাও তা দেখলাম। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমরা রৌদ্রে অতখানি পথ চলবার পর মরুভূমির মধ্যে মরীচিকার মতো কিছু দেখেছি। হতে পারে স্যাম, কাল সকালেই তার প্রমাণ পাওয়া যাবে। আমরা একটা কথা সম্পূর্ণ ভুলে যাচ্ছি। আমরা যেমন মঙ্গল গ্রহের উপরে মহাকাশযান পাঠিয়ে সেখানকার সব খবর সংগ্রহ করতে চেষ্টা করছি, যদি মঙ্গল গ্রহে একটি শক্তিশালী সভ্য সুশিক্ষিত সমাজ থাকে, তারাও পৃথিবী সম্পর্কে অনুরূপ চেষ্টা করবে। আমেরিকান মহাকাশ বৈজ্ঞানিকদের যে অল্প কয়েকজন মঙ্গল গ্রহের এই সম্ভাব্য বিষয়টি বিশ্বাস করতেন, প্রফেসর স্টার্ক ছিলেন একজন। আপনি কি বলছেন ওরা আমাদের প্ল্যান জানে এবং সেই জন্য পৃথিবীর সাধারণ সংবাদ সংগ্রহ ছাড়াও ওদের আসল লক্ষ্যটা আমাদের দিকে? সে প্রমাণ এখন আমার হাতে নেই, কিন্তু আজ রাত হয়ে গেছে। প্লিজ সবাই কিছুটা ঘুমিয়ে নেবার চেষ্টা করো, কারণ কালকের দিনটা একটা দীর্ঘ শ্রমের দিন। উত্তেজনায় কারোরই প্রায় ঘুম এলো না। কারো বৈজ্ঞানিক মনই জ্বলন্ত পিণ্ড সত্য বলে মেনে নিতে চায় না। মঙ্গল গ্রহে অক্সিজেন এত কম, সেখানে সভ্য সমাজের অস্তিত্ব কল্পনা করবে কোন মূঢ়?
সারা রাতই আমেরিকান ছেলেগুলো নানা তর্ক বিতর্কে কাটালো। সকাল থেকেই কাজ শুরু হলো। ল্যাবরেটরির মতো যন্ত্রপাতি সব বার করে গোছানো চলতে লাগলো। প্রথমত বেশ কয়েকটা লম্বা কাঁচের ভ্যাকুয়াম টিউব বালির জায়গায় প্রবেশ করানো হবে। পরে সেই টিউবগুলোর মাথার দিকটা ভেঙে ফেললেই টিউবের মধ্যে বালির স্যাম্পলগুলো ঢুকে যাবে। তারপর সেই বালিগুলো কালচার করে দেখতে হবে কোনো ভাইরাস ওর মধ্যে আছে কিনা। কাজটা এত সহজ মনে হলেও আসলে অত্যন্ত কঠিন, কারণ পুরো জিনিসটা স্টেরিলাইজড পরিবেশে করতে হবে, যাতে কিছুই আমাদের দেহের সংস্পর্শে না আসে। স্যাম্পল নেয়ার কাজ করব আমি, সুশোভন বাবু আর রাসেল। এদিকে জেরি ও স্যাম ভাইরাস ডিটেকশনের কাজ করবে স্যাম্পল পাওয়ার পর। কখন সূর্য মাথার উপর উঠল, তারপর আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়ল, খেয়ালই ছিল না। সারাদিন ঘুরে ঘুরে আমরা অসংখ্য জায়গা থেকে বালির স্যাম্পল সংগ্রহ করলাম। নাওয়া খাওয়ার সময় বা ইচ্ছা কারোরই নেই। কি যেন একটা অসহ্য উত্তেজনা সকলের মনে। ভাইরাস খোঁজার কাজে জেরি খুব পাকা না হলেও আস্তে আস্তে অনেকগুলো কালচার তৈরি করে ফেলেছে। তারপর মাইক্রোগ্রাফ নেয়ার দুরূহ কাজ। সারা রাত ধরে সেই সব কাজ চলল। স্যাম সুদক্ষ টেকনিশিয়ান বলতে হবে। ভোরের দিকে মাইক্রোগ্রাফগুলো ডেভেলপ করে আমরা দেখতে বসলাম। কিন্তু এ কি, কোনোটাতে কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ জেরি চেঁচিয়ে উঠল, এই যে এইটাতে! এক অদ্ভুত মৌমাছির মতো সেই ভাইরাসের ছায়া প্রফেসর স্টার্ককে যা ধ্বংস করেছে তিলে তিলে, কিন্তু তার চারিদিকে আরও কয়েকটা আশ্চর্য অদেখা ভাইরাস। আমাদের সকলের দৃষ্টি এক নিমেষে ওই স্লাইডগুলোর দিকে নিবদ্ধ হল। এরপর যা দেখলাম তাতে মেরুদণ্ডের ভেতরটা শিরশির করে ওঠে। মাকড়সার মতো গিজগিজে বিন্দুর মতো এরকম আরও কতকগুলো ভাইরাস চোখের সামনে যেন সাক্ষাৎ মৃত্যুর ছায়ার মতো কিলবিল করছে। সুশোভনবাবু চেঁচিয়ে উঠলেন, এটা কত নম্বর কালচার? 203। এটা আর আগের অন্য দুটোর কালচার জেরি, যত্ন করে সেভ করো। এগুলোই একমাত্র প্রমাণ যে ওরা এখানে এসেছিল। কতক্ষণ ছিল আমরা জানি না। পৃথিবীর কোথায় কোথায় ওরা নেমেছিল তাও আমরা বুঝতে পারছি না। ভাইরাসগুলো পরীক্ষা করে এগুলোর সঙ্গে লড়াই করার শক্তি আমাদের অবিলম্বে সংগ্রহ করতে হবে। সে দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমাদের ভাগ্য ভালো যে ওদের অস্তিত্ব আমাদের চোখে পড়েছে। 2 দিন আগে হলে আমরা জানতেই পারতাম না, আর আমরা বোধহয় কেউ ঘরে ফিরে যেতাম না। একটু থেমে হেসে বললেন, আজ ওরা এসেছিল পরীক্ষামূলকভাবে। এর পরের আক্রমণ হবে আরও ব্যাপক, আরও ভয়াবহ। মানব সমাজের সমস্ত ভবিষ্যৎ এখন আমাদের হাতে। যে পরিকল্পনায় আমরা মঙ্গলে অভিযান চালাবো ভাবছিলাম, তার আর দরকার কি? তারা আজ আমাদের দরজায়। বাইরে তখন মরুভূমির উপর সূর্য উঠেছে। রাত্রির অন্ধকার ছিন্ন করে প্রথম আলোর চরণধ্বনি শোনা যায় প্রান্তর জুড়ে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org